14 মে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ ত্রিমুখী যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরাকি যোদ্ধাদের ভয়ে ইহুদিবাদী ইসরায়েলের ঘুম হারাম। এদিকে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, আহত 11। আরও জানিয়ে দেব ইরানে মুসাদের দুর্ধর্ষ মিশন, টার্গেট হন যারা। এরপর জানিয়ে দেব লেবানন ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। জানিয়ে দেব লেবাননে মার্কিন দূতাবাসে হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব ছক্কা হাঁকালেন দিদি, বোল্ড আউট মোদি। শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইরাকি যোদ্ধাদের ভয়ে ইসরায়েলের ঘুম হারাম। নজর ঘোরালেই সীমানার ওপারে শত্রু। 7 দশকের বেশি সময় ধরে এমন আতঙ্কই বুকের মধ্যে পুষে রেখেছে ইসরায়েল। অবৈধ রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখতে অন্য দেশ থেকে ইহুদিদের উড়িয়ে এনে ফিলিস্তিনের ভূখণ্ড একটু একটু করে গিলে খাচ্ছে দেশটি, কিন্তু কখনো শান্তির দেখা মেলেনি। স্বাধীনতার নেশায় বোধ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা সবসময় ততষ্ট রেখেছে ইসরায়েলকে। আশপাশের দেশগুলোর সমমনা যোদ্ধারাও ইসরায়েলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না। কয়েকশো কিলোমিটার দূর থেকে ঘরের কোণে বসেই মিসাইলের বোতাম চেপে দেয় যোদ্ধারা, আর সেই মিসাইল গিয়ে আঘাত আনে ইসরায়েলে। মিসাইলের আতঙ্কে ক্ষণে ক্ষণে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন। তাই ইসরায়েলি নেতাদের ভাবনা জুড়ে শুধু যুদ্ধ আর আতঙ্ক। ইসরায়েলের এই আতঙ্কের ভাগিদার আরও একটি দেশ, তার নাম যুক্তরাষ্ট্র। নিজেদের পরম মিত্রকে বাঁচাতে অস্ত্র দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে ওয়াশিংটন। ইরানের প্রক্সিরা ইসরায়েলে নিয়মিত বিরতিতে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে সেই হামলার ধারাবাহিকতা বেড়ে গেছে। তবে ইরাক থেকে যে হারে হামলা শুরু হয়েছে তাতে আতঙ্কে আছেন তেল আবিবের কর্মকর্তারা। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছে এসব হামলা ঠেকাতে সক্ষম হয়েছে। তারপরও অন্তত 2টি মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের মদতপুষ্ট ইরাকের যোদ্ধারা। ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একজন ফেলে মাইক নাইটস বলেছেন, হামলার পরিমাণ এবং অস্ত্র ব্যবস্থায় ভিন্নতা অনেক বেশি বেড়ে গেছে। এটাই ইসরায়েলের কাজ আরো কঠিন করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে আর্থিক খরচও। এসব বিষয়ে ইরানের মদতপুষ্ট বিভিন্ন গ্রুপ, যেগুলো প্রতিরোধের অক্ষশক্তি নামে পরিচিত, তাদের সঙ্গে কথা বলেছে রয়টার্স। এসব সশস্ত্র গ্রুপ ছাড়াও যুক্তরাষ্ট্র এবং অন্য আঞ্চলিক কর্মকর্তারাও রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছে। কর্মকর্তারা বলেছেন, ইরাকের কাতেইব হিজবুল্লাহ এবং নুজাবা ওয়াশিংটনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইরান এবং লেবাননের হিজবুল্লাহ মধ্যে নাকি ইরাকি এই দুই গ্রুপ নিয়ে অস্বস্তি রয়েছে। কারণ হচ্ছে তারা এমন কোন সংঘাতে জড়িয়ে পড়তে পারে যা অক্ষশক্তির অন্য গ্রুপগুলো চায় না। এই পুরো নেটওয়ার্কের মাথা ধরা হয় ইরানকে, আর সবচেয়ে সংগঠিত গ্রুপ হচ্ছে হিজবুল্লাহ। অতীতেও তারা ইরাকি সশস্ত্র গ্রুপকে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলিদের হৃদয় স্পন্দন বাড়িয়ে দেওয়া এই ইরাকি গ্রুপগুলো 2003 সালে সাদ্দাম হোসেনকে উৎখাতের পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। এরপর আস্তে আস্তে ফুলে ফেপে উঠেছে এই গ্রুপগুলো সিরিয়ার গৃহযুদ্ধের বাশার আল আসাদ সরকারের সমর্থনের লড়াই করেছে। এমনকি ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় কিছু অঞ্চল দখলে সমর্থ হয় তারা। 2021 ও 2022 সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার দাবিও করেছিল ইরাকি গ্রুপ। চলতি বছরের জানুয়ারি মাসে জর্ডানে মার্কিন আউটপোস্টে ড্রোন হামলা চালায় ইরাকি গ্রুপগুলো। এতে 3 জন মার্কিন সেনা নিহত হয়। এরপর ইরাক ও সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র। তখন তড়িঘড়ি ইরাক ছুটে যান ইরানের এলিট বাহিনী কোডস ফোর্সের কমান্ডার। তিনি ইরাকি মিলিশিয়াদের তাদের হামলা থামাতে বলেন। এরপর ইরাকি গ্রুপগুলো মার্কিন টার্গেট হামলা বন্ধ করলেও তাদের নজর পড়েছে এবার ইসরায়েলে। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, আহত 11। লেবানন থেকে উত্তর ইসরায়েলে গোলা ছুড়েছে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। এতে 11 জন আহত হয়েছে। বুধবার 5 জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, লেবানন থেকে ছোড়া গোলাগুলো সাইরেন সক্রিয় না করেই হারফিসে আঘাত এনেছে। তিনি আরো বলেছেন, উত্তর ইসরায়েলের গ্যালিলে বিস্ফোরণ সম্পর্কে আমাদের কাছে
আরও তথ্য রয়েছে। ইসরায়েলের দৈনিক পত্রিকা হারিজ জানিয়েছে হিজবুল্লাহর সূরা গুলায় হারফিস শহরের অন্তত 11 ইসরায়েলি আহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে হামাস। বুধবার 5 জুন হামাস প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন। আল জাজিরা খবরে বলা হয়েছে, হামাস বলেছে যে যুদ্ধবিরতি গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং ইসরায়েলি বন্দী ও ফিলিস্তিনি বন্দীদের অদলবদল চুক্তির উপর ভিত্তি করে যে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবের সাথে তারা ইতিবাচকভাবে সাড়া দেবে। হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের জনগণের ইচ্ছা ও সাহসী প্রতিরোধ প্রমাণিত হয় এমন অবস্থানই গ্রহণ করব। এদিকে যুদ্ধোত্তরা গাজা নিয়েও হামাস তার মনোভাব প্রকাশ করেছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও ফাতার মাঝে একটি সমন্বয় হয়েছে। নানা বৈঠকের মধ্যে এই সমন্বয় ঘটেছে। বৈঠকগুলোতে হামাস ইঙ্গিত করেছে যে গাজা যুদ্ধের পরে ইসলামী গোষ্ঠীটি ক্ষমতায় প্রভাব বজায় রাখতে পারে। হামাস এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির মধ্যে আলোচনা জুনের মাঝামাঝি চীনে অনুষ্ঠিত হবে বলে উভয় পক্ষের কর্মকর্তারা জানিয়েছেন। তারা সাম্প্রতিক 2 দফা বৈঠক করেছেন, একটি চীনে এবং অন্যটি রাশিয়ায়। তবে এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। গাজার জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য আন্তর্জাতিক মধ্যস্থকারীদের প্রচেষ্টার মধ্যে পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে মূল বিষয় থাকবে কিভাবে যুদ্ধোত্তর গাজা পরিচালিত হবে। পশ্চিম তীরে ফিলিস্তিনি রাজনীতি নিয়ন্ত্রণকারী ফাতাহ পার্টির কর্মকর্তাদের সাথে হামাসের রাজনীতিবিদদের বৈঠক ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধোত্তর শৃঙ্খলা তৈরির ইঙ্গিত প্রদান করে। সূত্র আল জাজিরা। ইরানে মোসাদের দুর্ধর্ষ মিশন টার্গেট হন যারা। প্রায় 3 সপ্তাহ আগে রহস্যজনক এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর অভিযোগের তীর ধেয়ে যায় ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের দিকে। ইরানের মাটিতে বসেই ভয়াবহ সব মিশন চালানোর জন্য মোসাদের জরুরি নেই। এর আগেও বেশ কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তিকে আত্মাই হামলায় হত্যা করেছে মোসাদ। কিভাবে এতটা নিখুঁতভাবে এবং নির্বিঘ্নে মোসাদ ইরানে তার মিশন চালায় তা বরাবরই আগ্রহে জন্ম দিয়েছে। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলে এক নিবন্ধনে ইরানের মোসাদের কয়েক মিশনের বর্ণনা তুলে ধরেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলার আরাশ আজিজি। ঠিক 1 বছর আগে জুন মাসে অবিশ্বাস্য এক দাবি করে বসে মোসাদ। গোয়েন্দা সংস্থাটির দাবি অনুযায়ী ইরানের ভিতর থেকে একজন হিটম্যানকে অপহরণ করেছে তারা। ওই হিটম্যানের টার্গেট ছিল সাইপ্রাসের ইসরায়েলিরা, আর তাকে নাকি নিয়োগ দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মোসাদের এমন দাবির সপক্ষে তারা ওই ব্যক্তির জবানবন্দির একটি ভিডিও প্রকাশ করে। এরপরই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। জবানবন্দির ভিডিও ফুটেজ প্রকাশ করে মোসাদ দাবি করে ওই ব্যক্তির নাম ইউসুফ শাহবাজি আব্বাস আলী। তিনি তুরস্কের ইস্তাম্বুল থেকে ইরান সফর করেছেন। তখনই প্রশ্ন উঠেছিল, মোসাদের দাবি যদি সত্য হয় তাহলে শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহই নয়, ইরানের মাটিতে বসেই খুব সহজেই গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করতে সক্ষম গোয়েন্দা সংস্থাটি। শাহবাজি কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা কি কি নির্দেশ দিয়েছেন মোসাদের জিজ্ঞাসাবাদ তা সব স্বীকার করেন তিনি। শুধু শাহবাজি নয়, 2022 সালের এপ্রিলে ইসরায়েলি মিডিয়া জানায় ইরানের মাটিতে IRGCর 52 বছর বয়সী একজন এজেন্ট মানসুর রাসুলিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে মোসাদের গোয়েন্দারা। রাসুলের বাসায় করা ওই জিজ্ঞাসাবাদে তিনি তুরস্কে একজন ইসরায়েলি কূটনীতিক, জার্মানিতে একজন মার্কিন জেনারেল এবং ফ্রান্সে এক সাংবাদিককে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেন। কোন সূত্রে উল্লেখ না করে ইসরায়েলি গণমাধ্যম রাসুলের স্বীকারোক্তির একটি অডিও প্রকাশ করে। এর কয়েক মাস পরের ঘটনা 2022 সালের জুলাই মাসে লন্ডন ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানায় ইয়াদুল্লাহ খেদমাতি নামে IRGCর আরেকজন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে মোসাদ। ওই জিজ্ঞাসাবাদের সময় তিনি সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনের অস্ত্র হস্তান্তরের বিষয়ে স্বীকার করেছেন বলে দাবি করা হয়। এই 3 ঘটনায় ব্যাখ্যা দেন ইরান। খেদমাতি ঘটনায় তিনি একজন IRGCর কর্মকর্তা উল্লেখ করেছেন। তাকে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে তেহরান দাবি করেছে। বছরের পর বছর ইরান ও ইসরায়েলের এক সদ্রা যোদ্ধা চলছে। গোয়েন্দা মিশন, আত্মাই হামলা এবং স্থল ও সমুদ্র অভিযান অন্তর্ভুক্ত। জানা যায় 2009 সাল থেকে IRGC বা ইরানের পরমাণু কর্মসূচির সিনিয়র কর্মকর্তাদের আত্মাই হামলায় হত্যার সঙ্গে মোসাদের নাম জড়িয়ে আছে। 2020 সালের নভেম্বরে IRGCর গুরুত্বপূর্ণ ব্যক্তি মহসেন ফাখরিজাদেরকে একটি রোবটিক মেশিন গান দিয়ে হত্যা করা হয়। এর আগে 2018 সালে ইরানের পরমাণু আখড়াইফের 55,000 পৃষ্ঠার নথি ও 183টি সিডি দেশটির এক
এক গ্রাম থেকে জব্দ করে মোসাদ। নাকের ডগায় বসে একের পর এক দুঃসাহসী মিশন চালালেও মোসাদের কিছুই করতে পারেনি ইরান। উল্টো তুরস্কে ইসরায়েলিদের অপহরণ বা হত্যার মতো ইরানি পরিকল্পনা আঙ্কারা নিয়ে ভেস্তে দেয় তেল আবিব। ইসরায়েল তখন তুরস্কে অবস্থানরত দেশটির নাগরিকদের ঘরের দরজা বন্ধ করে রাখতে বলে, এমনকি ফুড ডেলিভারির সময়ও দরজা না খোলার নির্দেশ দিয়েছিল তেল আবিব। ওই বছর আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রভাবশালী প্রধান হোসেন তাইবকে সরিয়ে দেয় ইরান। তার চোখের সামনে মোসাদ মিশন চালাচ্ছে, তিনি কিছু করতে পারছেন না, এমন অভিযোগ চাকরি হারান তাইব। লেবানন ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইসরায়েল ও লেবাননের হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে। গত সপ্তাহে এই লড়াই আরো তীব্র হয়েছে। ইসরায়েল ক্রমেই লেবাননের ভূখণ্ডে গভীরে আঘাত হানছে, যার ফলে আরো বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বেশ কয়েকবার বলেছেন গাজার প্রতি হিজবুল্লাহ সমর্থন চূড়ান্ত ও স্থায়ী। সাম্প্রতিক সময় ইসরায়েল সীমান্তে হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। গত মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলাকে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ হামলার জবাব হিসেবে উল্লেখ করে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি মঙ্গলবার 4 মে বলেন, তারা উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর দৈনিক হামলার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার দ্বার প্রান্তে রয়েছে। গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর প্রায় 300 যোদ্ধা নিহত হয়েছে, সঙ্গে নিহত হয়েছেন আরো 80 জন বেসামরিক নাগরিক। লেবাননের ভূখণ্ড থেকে আসা হামলায় 18 ইসরায়েলি সেনা ও 10 জন বেসামরিক ব্যক্তি নিহতের দাবি জানিয়েছে আইডিএফ। গত সোমবার 3 জন হিজবুল্লাহর রকেট হামলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে উত্তর ইসরায়েলে দাবানল ছড়িয়ে পড়ে। টাইমস অব ইসরায়েল জানায়, মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলা ঠেকাতে আইডিএফ তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র ছড়ে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহর রকেট ধ্বংস করলে সেখানে থেকে ছুটে আসা স্যাফনেলের আঘাতে সাফেদ শহরের এক ইসরায়েলি রিজার্ভ সেনা আহত হন। স্যাফনেলের কারণে সাফেদের বিরিয়া বনে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর 10টি ইউনিট ও অগ্নি নির্বাপক উড়োজাহাজ সম্মিলিতভাবে এই আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রাদেশিক কাউন্সিল জানিয়েছে এই আগুন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। লেবাননের মার্কিন দূতাবাসে হামলা। লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের কেউ হতাহত হয়নি, এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে বুধবার 5 জুন সকালে লেবাননে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনের মতে দূতাবাসে হামলা চালায় এক সিরীয় বন্দুকধারী। দূতাবাসে মোতায়েন সেনারা পাল্টা গুলি চালালে বন্দুকধারী আহত হয়। এরপর তাকে আটক করে হাসপাতালে নেওয়া হয়। লেবাননের সেনা কমান্ডার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স এর পৃথক এক বিবৃতিতে মার্কিন দূতাবাস ঘটনাটি নিশ্চিত করে জানায়, স্থানীয় সময় সকাল 8:34 দূতাবাসের প্রবেশপথের কাছে হালকা অস্ত্রের গোলাগুলি ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরো বলা হয়, লেবাননের সশস্ত্র বাহিনী এলএফআইএসএফ অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী এবং আমাদের দূতাবাস নিরাপত্তা দলের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ। আমাদের দূতাবাস এবং এর কর্মীদল নিরাপদে রয়েছে। স্থানীয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে, প্রায় আধা ঘন্টা ধরে গোলাগুলি চলে। এতে দূতাবাসের নিরাপত্তা দলের একজন সদস্য আহত হন। হামলায় একাধিক ব্যক্তি ছিল, তাদের খোঁজে তল্লাশি চলছে সেনারা। লেবাননের নিরাপত্তা সূত্রগুলো ও ইঙ্গিত দিয়েছে আটক হামলাকারী হয়তো একাকী হামলা চালায়নি। কর্তৃপক্ষ বলছে অন্তত 4 জন বন্দুকধারী হামলার ঘটনায় জড়িত ছিল। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি সেনা কমান্ডার ও নিরাপত্তা বাহিনীকে কর্মকর্তাদের সঙ্গে ঘটনাটি পর্যবেক্ষণ করেছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। দূতাবাসটি বৈরুতের উত্তরে একটি অত্যন্ত সুরক্ষিত অঞ্চলে অবস্থিত। সেখানে প্রবেশের পথে একাধিক চেক পয়েন্ট রয়েছে। 1983 সালে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, যাতে 63 জন নিহত হয়। এরপর দূতাবাসটি বর্তমানের জায়গায় সরিয়ে নেওয়া হয়। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে। এমন পরিস্থিতিতে লেবাননে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ছক্কা হাঁকালেন দিদি, বোল্ট আউট মোদি। পশ্চিমবঙ্গের হাওয়া বদলাতে এসেছিলেন বিজেপি নেতা মোদি আর অমিত শাহ। সেই হাওয়া তো বদলালো গেলই না, উল্টো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেল দলটি। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল 29 আসনে জয় পেয়েছে বিজেপি
12 আসনে এবং কংগ্রেস 1টি আসনে। কিন্তু পশ্চিমবঙ্গে ম্যাজিক দেখাবে বিজেপি দাবি করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে সত্যিই ম্যাজিক দেখালো রাজ্যটি, শুধু ফলটা হলো নেতিবাচক। বুথ ফেরত জরিপকে ভুল প্রমাণ করে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ দিদির ছক্কা হাঁকালেও বোল্ট আউট হলেন মোদী। মমতার দলের দাপটে বিজেপির ঝুলিতে থাকতে চলেছে মাত্র 10টি আসন। কিন্তু কেন? রাজনীতির খেলায় কোনো ভুল চালে পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি। নির্বাচনের মৌসুম জুড়ে বারবার পশ্চিমবঙ্গ সফর করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জিপি নাড্ডারা। ঝড় তুলেছেন প্রচারে, রোড শো করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। গত নির্বাচনের চেয়েও এবার কম আসন পেয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন দলটির এমন বিপর্যয় নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমেই কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব জনমুখী প্রকল্প। বাংলায় মানুষের সুখ দুঃখের পাশে ছিলেন তিনি। জনগণের কথা ভেবে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, সমুদ্র সাথী, একের পর এক জনকল্যাণকর প্রকল্প এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারে মাসিক ভাতা বেড়ে হয়েছে 1000 রুপি, জনজাতিদের জন্য 1200 রুপি, তাতেই বাজিমাত। পশ্চিমবঙ্গকে বঞ্চনার চিত্রটিও কাজ করেছে। 100 দিনের কাজ, আবাস যোজনার মতো একের পর এক প্রকল্পের টাকা আটকানোর অভিযোগ উঠেছে মোদীর সরকারের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ছিল রাজ্য সরকার টাকার হিসাব দেয় না, তাই কেন্দ্রের টাকা দিচ্ছে না। কিন্তু সেই ইস্যুকেই বিজেপির বিরুদ্ধে কাজে লাগায় তৃণমূল। দাবি করে রাজনৈতিকভাবে পরাস্ত হয়েছে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করেছেন মোদী। সাহারা হাতিয়ার হয় শোভেন্দ্র সুকান্তদের মন্তব্য। এই বঞ্চনা মেনে নিতে পারেনি রাজ্যবাসী। ভোট বাক্সেও তা স্পষ্ট দৃশ্যমান। দুর্নীতি, অস্ত্র ভোতা, চাকরি চুরি, রেশম চুরির মতো স্লোগান তুলে ভোট বৈতরণী পার করতে ব্যর্থ বিজেপি। দুর্নীতি কাণ্ডে উদ্ধার হওয়ার টাকা ভোটারদের ফেরানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে বারবার তৃণমূলকে বিদ্ধ করেছেন তিনি, কিন্তু তাতেও ছিঁড়ে ভেজেল না, মুখ থুবড়ে পড়ল সেই প্রচারে। বিজেপির অন্ধদ্বন্দ্ব পশ্চিমবঙ্গের আগুনে ঘি ঢেলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পশ্চিমবঙ্গ বিজেপিকে ধরাশয়ী করেছিল গেরুয়া শিবিরের অন্তদ্বন্দ্ব। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছিল। তৃণমূল থেকে আসা বহু নেতা নেত্রীকে গুরুত্ব দেওয়ার ক্ষোভ বেড়েছিল। রাজ্য স্তর থেকে একেবারে তৃণমূল পর্যায়ের পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই দ্বন্দ্ব। নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন পুরনো কর্মীরা। এবছরের লোকসভা ভোটেও এই গোষ্ঠী দ্বন্দ্বের খেসারত দিল বিজেপি। মমতাকে অশালীন আক্রমণ করেছেন বিজেপি নেতারা বারবার, সেটাও বুমেরাং হিসেবে কাজ করেছে। 21-এর ভোটে মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত আক্রমণের খেসারত দিয়েছিলেন মোদী সাহারা। তা থেকে শিক্ষা নিয়ে এবার গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব সেই ভুল থেকে দূরে ছিলেন। কিন্তু দিলীপ ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অসীম সরকারের মতো নেতারা লাগাতার লাগামহীন মন্তব্য করে গেছেন। কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, কখনো মমতার মৃত্যু ঘণ্টা বাজিয়েছেন, কখনো তার পরিবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এগুলো মোটেও ভালো চোখে দেখেনি রুচিশীল বাঙালি। ভোট বাক্সে যার জবাব দিয়েছেন ভোটাররা, সেই সঙ্গে মেরুকরণ প্রত্যাখ্যান করেছেন বাংলার মানুষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে মোদী সাহারা বারবার ইসলাম ফোবিয়া তৈরির চেষ্টা করেন, মেরুকরণ করার চেষ্টা করেন। দাবি করেছেন তৃণমূল বা কংগ্রেস জিতলে রাজ্যের হিন্দুরা কোন ঠাসা হবে, কিন্তু সে কথা কানে তোলেনি বঙ্গবাসী। তাই হিন্দু মুসলিম নির্বিশেষে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা। আরেক বুমেরাং হয়েছে সন্দেশখালী। গ্রামবাসীর জমি ভেরি দখল থেকে শুরু করে রাতের অন্ধকারে নারীদের তুলে নিয়ে শ্লীলতাহানি অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়েও শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারত চর্চা হয়েছিল। তবে এ বিষয়ে বেশি শব্দ খরচ করেনি তৃণমূল কংগ্রেস।